আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লাসে পড়ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। লাস্ট যে দুটো ক্লাস তোমরা দেখেছো সেখানে সিটিজেনশিপ সম্পর্কিত বিষয়, সেখানে কিভাবে নাগরিকত্ব অর্জন বর্জন এবং সেই সম্পর্কিত আর্টিকেলের 5 থেকে 11 ধারা এবং একই সঙ্গে 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টের 3 থেকে 11 সেকশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ ডিটেল জেনেছো। আজকেও একই রকমভাবে পরিপূর্ণভাবে সমস্ত তথ্য সমেত পড়ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলি সম্পর্কে। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা দেখছো তারা কমেন্ট করো অ্যাটলিস্ট, এবং সেখান থেকে যাতে আমি বুঝতে পারি তোমরা দেখছো, এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। দেখো, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে পর্ব বা অ্যাক্ট পর্বগুলি আমরা আজকে পড়বো, সেটা অনেকের কাছে কঠিন মনে হয়, এবং তোমাদের জন্য বারবার বলেছি যে আগামীতে এমনও হতে পারে এই চ্যাপ্টারটা থেকে, নাগরিকত্ব চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন তুলে দিল, তখন কিন্তু আমরা যাতে সবগুলি উত্তর করে আসতে পারি এবং ফুল কনফিডেন্টে থাকতে পারি, সেই কারণেই এত ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। না হলে এমনও হতে পারতো যে একদিনে সিটিজেনশিপ 30 মিনিটে শেষ হয়ে যেতে পারতো। এবার সরাসরি প্রথম অ্যামেন্ডমেন্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986, এইটা পড়বো আমরা। যদিও আমি কিন্তু তোমাদের যখন ওই আর্টিকেল এবং সেকশনগুলো পড়াচ্ছিলাম সিটিজেনশিপ অ্যাক্টে, সেখানে কিন্তু অলরেডি বলে দিয়েছি। এখানে আলাদাভাবে আরেকটু মাথার মধ্যে নোট ডাউন করব এবং ক্লিয়ার করে নেব। তো 1986 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে আমরা এর আগের এখানে একটু প্রসঙ্গ টানতে হয়। দেখো, 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট তোমরা দেখেছো, সেখানে সেকশন 3তে ছিল বাই বার্থ সিটিজেনশিপ, এবং সেখানে কিন্তু 3টে আলাদা আলাদা সময়ের নিরিখে প্রভিশনগুলি বলা ছিল। প্রথমটা কি ছিল? 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই, এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হবেন, তার বাবা, ফাদার মাস্ট বি ইন্ডিয়ান, এটা বলা ছিল। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ফিমেল ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে, এবং সেটাই তারপরে কিন্তু সংশোধন হবে। এবং তার সঙ্গে আরও একটু বিষয় রয়েছে, যে বিষয়টা কি সেটা আমরা পাবো যে আসাম অ্যাকর্ড 1985-এ, তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আসাম অ্যাকর্ড সাইন হয়, এবং সেই আসাম অ্যাকর্ডের মূল বক্তব্য কী ছিল? যে 1966 সালের 1 জানুয়ারি থেকে 1975-এর 25শে মার্চ, অর্থাৎ বাংলাদেশের সেই যে মুক্তিযুদ্ধের যে সময়, সেই সমসাময়িক সময়ে যারা পূর্ব পাকিস্তান থেকে আসামে প্রবেশ করেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, তবে বলা হলো তারা 10 বছর ভোটদান থেকে বিরত থাকবেন। এই একটা প্রভিশন আর্টিকেল 6-এর এতে কিন্তু ইনক্লুড হয়েছিল। তাতে কি হলো? প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট সমস্যা বাড়তে থাকে, এবং যার ফলে একটা ক্রাইটেরিয়া যোগ হয়। ফাদার, এই যে আইদার অফ হিজ প্যারেন্টস, দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ কোন প্রভিশনটা আমরা পেলাম? সেকশন 3-তে আমরা আলটিমেটলি যে কথাটা বলা ছিল যে 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 2003 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ওই যে ফিমেল ডিসক্রিমিনেশন, ওইটাকে বাদ দিয়ে দেওয়া হলো। বলা হলো বাবা মায়ের কেউ একজন ভারতীয় হলেই নাগরিকত্ব পাবেন। আর এই যে যে অংশটা দেওয়া হলো যে এই মাইগ্রেন্ট সমস্যা বাড়ছে, সে কারণে এই যে বিষয়টা অলরেডি বাবা মায়ের একজন অন্তত ভারতে জন্ম হতে হবে, নইলে নাগরিকত্ব দেওয়া হবে না। তো দুটো ঘটনার রেসপেক্টে আমরা 1986-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা পেলাম। ওকে, তাহলে এবার এরপরে 1992 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে সেকশন বা অ্যাক্টটা যখন বলছি তখনই কিন্তু 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল তার সেকশনের কথা বলছি, সেকশন 4। দেখো, সেখানে বলা ছিল না যে ভারতের বাইরে যে সমস্ত ভারতীয় তাদের পরিবার, সেখানে নতুন কেউ জন্মগ্রহণ যদি করে, ঠিক আছে, যেটা আমরা পড়েছিলাম যে রক্তের সম্পর্ক সূত্রে, বাই ডিসেন্ট, সিটিজেনশিপ বাই ডিসেন্ট, রক্তের সম্পর্ক সূত্রে। তাহলে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় পরিবারের নতুন জন্মগ্রহণকারী, সেক্ষেত্রেও কিন্তু সাল ও ওয়াইজ পরবর্তীতে ভাগ হয়, এবং সেটা আমরা ওখানে পুরোটা আলোচনা করে দিয়েছিলাম। প্রত্যেকটা প্রভিশনই অলরেডি পড়ে নিয়েছি, কিন্তু সেই যে প্রভিশনগুলো পরে সেটা অ্যাড হয়েছে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটা এখানে আলাদা করে আমরা নজর দিচ্ছি। তাহলে এখানে এই জন্যই বলা হলো যে বেসিক্যালি
আমরা ওখানে পেয়েছিলাম না 1950 সাল থেকে 1992 এই সময়ের মধ্যে রক্তের সম্পর্ক সূত্রে বিষয়ে বলা ছিল যে মূলত ভারতের বাইরে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের ঘরে, তাদের পরিবারে যদি কেউ নতুন জন্মগ্রহণ করে তারা নাগরিকত্ব পাবেন, তবে এই ক্ষেত্রে তাদের ফাদার মাস্ট বি ইন্ডিয়ান জন্মের সময়। তো এইটাও ওই যে ডিসক্রিমিনেশন সেইটাকে সরিয়ে দেওয়া হলো 1992 এর পরে 2004 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন এই যে সময়টা বলা হলো, সেক্ষেত্রে তাদের বাবা মায়ের কেউ একজন ভারতীয় নাগরিক হতে হবে, এই প্রভিশনটা এখানে জুড়েছে। আর তারপরে তো আরও প্রভিশন ছিল, তোমরা মনে করে দেখো একটু, আমি বলে দিচ্ছি। 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এইটা তো ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে, আর তার সঙ্গে ডিক্লারেশন দিতে হবে যে সেই যে অপ্রাপ্তবয়স্ক যার জন্য নাগরিকত্ব আবেদন করা হচ্ছে তিনি অন্য কোনো দেশের পাসপোর্ট বা আইডেন্টিটি অ্যাকসেপ্ট করে নেই, সেটা বাবা মাকে ডিক্লারেশন দিতে হচ্ছে। তো আলটিমেটলি এই প্রভিশনটা অ্যাড হয়েছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 ভীষণ গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অনেক কিছু এখানে মনে রাখতে হয়। এই যে এখানে বলেছিলাম যে আসাম অ্যাকর্ড এর মাধ্যমে ধীরে ধীরে মাইগ্রেন্ট সমস্যা এত বাড়তে থাকে এবং আসামের যে সাধারণ এই দেশীয় যে রিয়েল সিটিজেন তারাও কিন্তু এর আন্দোলনে, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, যার ফলে আস্তে আস্তে বেশ কিছু প্রভিশন আরও অ্যাড হয়। সেটা 2003 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। প্রথমটা কি, ইললিগাল মাইগ্রেন্টসের সংজ্ঞা দেওয়া হলো, ডেফিনেশন দেওয়া হলো, এবং একই সঙ্গে বলা হলো ইললিগাল মাইগ্রেন্টসের জেলও হতে পারে। প্রথম, ইললিগাল মাইগ্রেন্টস কোনো মতে সিটিজেনশিপ পাবে না, সেকেন্ড প্রভিশন এখানে উল্লেখ করে দেওয়া হলো। এইবার এখানে যে ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এরকম ব্যক্তি যার বাবা মায়ের একজন ভারতীয় হতে হবে আর অন্যজন কোনো মতেই ইললিগাল মাইগ্রেন্টস হবে না, তাহলে না সিটিজেনশিপ দেওয়া হবে না। এটা 3 নম্বর প্রভিশন রয়েছে। এখানে প্রথম ইন্ট্রোডিউস করা হলো ওসিআই সম্পর্কিত বিষয় বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া সম্পর্কে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, এবং একই সঙ্গে ন্যাশনাল রেজিস্টার ম্যান্ডেট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যারা রিয়েল সিটিজেন তাদের জন্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন করা উচিত, এই বলে এই 2003 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়। তো এরপরে আমরা 2003 পরে যাব হচ্ছে 2005 অ্যামেন্ডমেন্ট। এখানে দেখো সিম্পলি দুটো কথা মনে রাখতে হয়, ওই যে ওসিআই ইন্ট্রোডিউস হয়েছিল সেটা এখানে ব্যাপকভাবে ডেফিনেশন করে দেওয়া হলো যে কারা কারা ওসিআই হিসেবে গণ্য হবে। তোমাদের ওসিআই কারা হবে আগের ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম, তবুও বলে দিচ্ছি যে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন এই বর্গের মানুষ নিয়েছেন, আবার ভারতীয় নাগরিকত্বের পরিবর্তে অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার যে প্রসিডিওর সেখানেও কিন্তু ইনভলভ হয়ে গেছেন, তারাই ওসিআই হিসেবে পরিচিত হন। তাহলে এদের ডেফিনেশন এবং এদের রেজিস্ট্রেশন প্রসেস, এদের রেজিস্ট্রেশন আলাদা করে এই কারা ভারতের নাগরিকত্ব ছেড়ে এই দুটি যে প্রভিশন সেই প্রভিশনে গেছেন, অন্য দেশে নাগরিকত্ব নিয়েছেন এবং নাগরিকত্ব নেওয়ার যে প্রসিডিওর সেই প্রসিডিওর কমপ্লিট করছেন, সেই পর্বে ঢুকে পড়েছেন, তাদের রেজিস্ট্রেশনের কথা বলা হয়। এবার এরপরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, এইটা আবার আরেকটু গুরুত্বপূর্ণ। এই যে ওসিআই যারা তাদেরকে ভারত সরকার কার্ড দেবে, তাদের ওসিআই কার্ড হবে আলাদা, এবং এই ওসিআই বেসিক্যালি তারা তাদের যে রেনাউন্সিয়েশন বা ক্যান্সেলেশন অফ ওসিআই এই সম্পর্কিত বিষয় বলা রয়েছে, ভারত সরকার তাদেরকে কোন কোন অধিকার দেবে সেটা সম্পর্কে বলা রয়েছে। একই সঙ্গে তোমরা আগে যে পেজটা ছিল সেখানে তোমরা দেখেছো যে সম্পূর্ণ ন্যাচারালাইজেশন প্রসেসে যারা, অর্থাৎ পুরোপুরি বিদেশি যারা, তারা যখন ভারতের নাগরিকত্ব পেতে চাইবেন তাহলে তাদের ক্ষেত্রে প্রসেস কী ছিল? তাদের ক্ষেত্রে প্রসেস ছিল তারা 12 মাস আগে থাকবেন, প্রি রিসাইডিং ক্রাইটেরিয়া, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, তারপরে 11 বছর থাকবেন, তারপরে তারা নাগরিকত্ব, এবং তাদের বেশ কিছু আরও বিধিনিষেধ দিয়ে দেওয়া হয় যেগুলো মেনে চলতে হবে, এবং তার নিরিখে 11 বছর থাকার পরে ভারতীয় নাগরিকত্ব পাবেন। তো এই ক্ষেত্রে এই যে 2015 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা এর আগের নোটে তোমরা দেখবে 2015 পরিবর্তে একটু 2005 লেখা আছে। তো এই ক্ষেত্রে এই যে 5 বছরের রিসাইডিং ক্রাইটেরিয়া করে দেওয়া হয়, পুরো 12 বছরের বিষয়টা 1+11 পরিবর্তে, অর্থাৎ 12 মাসের প্রি রিসাইডিং ক্রাইটেরিয়া সেটাও আমরা ছাড় দিয়ে দিলাম, আর একই সঙ্গে 11 বছরের পরিবর্তে কমিয়ে আলটিমেটলি ঘুরে ফিরে ওভারঅল 12 বছরের পরিবর্তে 5 বছর
5 বছর থাকার ক্রাইটেরিয়া, সম্পূর্ণ কিন্তু ন্যাচারালাইজেশন প্রসেস। এবং একই সঙ্গে যারা রেজিস্ট্রেশন তোমরা পেয়েছো যে 7 বছর ভারতে বসবাস করছেন, এই প্রসিডিউরটা ছিল, তো তাদের জন্য 5 বছর করে দেওয়া হয়। এবং একই সঙ্গে এখানে উল্লেখ করে দেওয়া হলো বাংলাদেশ, পাকিস্তান, এই দেশের নাগরিক কিন্তু এরা ওসিআই হিসেবে গণ্য হবেন না। তো এই হলো মূলত আমরা পেলাম 2015 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার দেখো যে মূল বিষয়টা রয়েছে রিসেন্ট, একদম সর্বশেষ 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এইটা আলটিমেটলি প্রথমেই যেটা মনে রাখতে হয় যে প্রথম লোকসভায় পাস, সবাই যেন 10 ডিসেম্বর, তারপরে 11 ডিসেম্বর রাজ্যসভায় পাস এবং 12 ডিসেম্বর 2019 রাষ্ট্রপতি সাইন করেন এবং লাগু হয়। এবার এই যে 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কাদের জন্য বলা হচ্ছে একদম স্পষ্টভাবে পড়ব, যাবতীয় বিতর্ক সরিয়ে দিয়ে। 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 31শে ডিসেম্বর 2014 সালের আগে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আবারও বলছি, 31 ডিসেম্বর 2014-এর আগে যারা ইলিগাল মাইগ্রেন্টস ভারতবর্ষে এসেছেন তারাই কিন্তু নাগরিকত্ব বা তাদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ নিয়ে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তবে এই ক্ষেত্রে কিছুটা বেনিফিট দেওয়া হয়েছে। এই যে ইসলামিক রাষ্ট্র, আমরা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত নন মুসলিম 6 রকমের সম্প্রদায়, এখানে তোমরা কিন্তু 6 যে নন মুসলিম ক্যাটাগরির মানুষ, যারা হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং তার সঙ্গে খ্রিশ্চান, এই বর্গের মানুষ যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একটু শিথিল হয়েছে সরকার। তাদের একটা বেনিফিট দেওয়া হচ্ছে, সেটা কি, যারা এই যে এক তো প্রথম ক্রাইটেরিয়া এর আগে এসেছেন এবং 5 বছরের থাকার ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, এই রকম প্রমাণ দেখাতে পারলেই, যেদিন থেকে তিনি এই প্রমাণটা দেখাতে পারছেন বা সেদিন থেকে এসেছেন সেই দিন থেকেই তিনি ভারতের নাগরিকত্ব পাবেন। এই একটা বেনিফিট তাদেরকে দিয়ে দেওয়া হয়। তোমরা খুব ভালো মতন যদি বিষয়টাকে সহজভাবে দেখে নিতে পারো, দেখো এই 6 রিলিজিয়নের মানুষ 5 বছর থাকার শর্ত পূরণ করলে যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকে নাগরিকত্ব পাবেন, তাদের জন্য কোনো আইনি শাস্তি দেওয়া হবে না। এই একটা বেনিফিট দিয়ে দেওয়া হচ্ছে এবং কেন সেটার পরে আমরা আলোচনা করছি। তবে এখানে মনে রাখা জরুরি, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নর্থ ইস্টের যে সমস্ত ট্রাইবাল এরিয়াগুলো ডিক্লেয়ার করা রয়েছে 6th শিডিউলে যে সমস্ত ট্রাইবাল এরিয়াগুলি ঘোষণা করা রয়েছে সেখানে কিন্তু সিএএ অ্যাপ্লিকেবল নয় এবং একই সঙ্গে বেঙ্গলেও অ্যাপ্লিকেবল নয় ডিউ টু বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অ্যাক্ট 1983। ঠিক আছে, এর জন্য আপাতত যেই সময়টা ভারত সরকার লাগু করে তখন কিন্তু আলটিমেটলি এখনো পর্যন্ত এইটার কারণে বেঙ্গলেও অ্যাপ্লিকেবল নয়। একই সঙ্গে এই অ্যাক্টে বলা হলো এইবার, যেটা 2003 সালে প্রথম আমরা পেলাম, ন্যাশনাল রেজিস্টার ফর রিয়েল সিটিজেনের কথা বলা হয়েছিল। এবার এখানে পাকাপোক্তভাবে অফিসিয়াল রেকর্ড তৈরি করার জন্য রিয়েল সিটিজেনের এই ন্যাশনাল রেজিস্টারের কথা বলা হলো। এই পর্যন্ত আমাদের 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেগুলি সম্পর্কে জানলাম। এবার প্রসঙ্গটা ওঠে যে এটা কি আদৌ এগেনস্ট মুসলিম, রোহিঙ্গাস, তামিল, এদের জন্য, এদের কি এগেনস্টে কথা বলছি? মূলত এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে না, এদের এগেনস্টে নয়। বেসিক্যালি এই যে বলা হলো যে এই সমস্ত বর্গের যারা মানুষ যারা এসেছেন তারা কিন্তু এই যে প্রপার যে প্রসেসটা রয়েছে এবার, মানে এখানে ওই যে যেদিন থেকে প্রমাণ করিয়ে দেবেন ভারতবর্ষে এসেছেন সেই দিন থেকেই তারা নাগরিকত্ব পাবেন, সেটা বাকি নন মুসলিম ক্যাটাগরির জন্য। কিন্তু এদের এখন আলটিমেটলি এই কমেন্সমেন্টের পর থেকে প্রপার প্রসেসে নাগরিকত্ব অর্জন করতে হবে এবং সেখানে কিন্তু দেখা হবে এই যে আর্টিকেলগুলি আমরা আলোচনা করলাম 5 থেকে 11, 3 থেকে সেকশন 3 থেকে সেকশন 11, সেগুলির ক্রাইটেরিয়ার নিরিখে নাগরিকত্ব পাবেন। সেখানে যা যা বা যে প্রভিশনে তাদের মধ্যে আসে, অর্থাৎ ন্যাচারালাইজেশন প্রসেসে তারা নাগরিকত্ব পেতে পারে। ঠিক আছে, তো এবার যেখানে এই কথাটা এখানে বলা রয়েছে, আবার ফাইনালি আমরা বলছি এটা কি আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা এইটাকে কি ভায়োলেট করছে?
তো মূল প্রসঙ্গ এখানে বিতর্কের ঊর্ধ্ব গিয়ে আমরা বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট এর সাপেক্ষে কোন যুক্তি দিচ্ছেন? এর সাপেক্ষে যুক্তি দিচ্ছেন যে ভারত বিভাজনের পরে সেই সমকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, দুই রাষ্ট্রপ্রধান তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন, একটা প্যাক্ট সাইন করেছিলেন এই মর্মে যে যেহেতু ধর্মের ভিত্তিতে বিভাজন হচ্ছে, যদি ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দুই দেশের নাগরিক দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তাহলে উভয় দেশ এই সমস্ত নাগরিকদের সহজেই নাগরিকত্ব দিয়ে দেবে, এমনকি তার যে সম্পত্তি তিনি ফেলে এসেছেন, যে দেশ ত্যাগ করেছেন সেই দেশে, সেইটা উদ্ধারও করে দেবেন নাগরিকের পক্ষ থেকে। তাহলে এই যে সেই প্যাক্ট 1948-এর সেই প্যাক্টকে তুলে এনে বেসিক্যালি এখানে এই 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার সপক্ষে যুক্তি পার্লামেন্ট দেখাচ্ছে। তো এই গেল হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলি সম্পর্কে তোমাদের একদম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি করে দিলাম। প্রত্যেকটা কথা সেই অর্থে তোমরা কিন্তু লিখে নিও, তাহলে দেখবে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর, কঠিন থেকে কঠিনতর প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলেও তোমরা উত্তর করতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।